Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। সেদিন খুব ঝড় ঝড়ের সময় দয়াল সাইকেলে চেপে বটগাছের তলা দিয়ে যাচ্ছিল। ওটাই আমার রাস্তা না। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর। দয়াল খতম, তার সাইকেল চিরে চাপটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অবশ্যই বামুনের মরা। অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি, সুর করে ঢুকে পড়লাম। আজকের গল্প ভুতুড়ে কাণ্ড, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন অরূপ, সঞ্জয়, সুমিতা ও সুদীপ্ত। সম্পাদনায় সুদীপ্ত দাস এবং মিউজিক ও স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প ভুতুড়ে কাণ্ড। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম, জাম, জামরুল খাচ্ছি। তোফা আনন্দে আছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন। মাসে একবার হয়তো বাড়িতে ফিরতেন। তিনি মেজো মামাকে তারই অফিসে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু মেজো মামা রাজি হননি। ছেলেবেলা থেকেই মেজো মামা আবার একটু অন্য প্রকৃতির, সব ব্যাপারেই একটু বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজো মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেরি থেকে মাছ কিনে গঞ্জের হাটের ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করতেন। পরিশ্রমের কাজ, কিন্তু ভালোই টাকা হাতে থাকতো। ছোট মামা কিছু করতো না। মামাদের চাষবাসের জমি দেখতো আর অবসর সময়ে ওই জাল দিয়ে পাখি ধরতো, কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে ওই পাখিগুলোকে ধরে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে দিয়ে সেই পাখিগুলোকে আবার উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজো মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজো মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখন ভালো করে আলোও ফুটত না। রাস্তাটা অনেকটা পাকাও নয়, মানুষের পায়ে পায়ে চলে, সরু একটু রেখার মতো আর কি। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোরভর উঠে পড়েছি। উঠে মেজো মামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ আর নাই বেরোলি। আকাশের অবস্থা তো দেখছিস ভালো নয়, এখনই একটা জোর তুফান উঠবে। ঝড়কে দিদিমা আবার তুফান বলতেন। তো মেজো মামা হাসলেন।
তাহলে তো বর্ষাকালে আর বাড়ির বাইরেই যাওয়া যায় না। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজো মামা যখন বের হলেন তখন ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোরালোই। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারদিক একেবারে অন্ধকার, বাজে শব্দে কান পাতা দেয়। সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ একেবারে মরমর করে ভেঙে পড়ল। কি বাড়ির চালা উড়ে গেল, ধসে পড়ল মাটির দেওয়াল। দিদিমার কথাই একদম ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির এই তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসেই আক্ষেপ করতেই লাগলেন। এই দুর্যোগে বাড়ির কুকুর দেখতে পর্যন্ত বাইর হয় না। আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা একেবারে রাস্তায় বের হয়ে গেল। ঠিকই বলেছ, সত্যি চিন্তার কথা। এই ঝড় জলে বর্ষাতি আর মেজো মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই তো মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয়। মাথার ওপর গাছের ডালও ভেঙে পড়তে পারে। সন্ধ্যা পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলে। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে একেবারে বিছানা নিলেন। মেজো মামার নাম করে শুধু অঝরে কেঁদে গেলেন। কোথায় গেল? মেজো মামা শেষ পর্যন্ত ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত একেবারে কাদা মাখামাখি। পরনের জামা কাপড় পুরো ছিন্ন ভিন্ন। বর্ষাতিরও কোনো খোঁজ নেই। এসেছিস? দিদিমা মেজো মামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে একেবারে কান্না কাটি করে একসার। মেজো মামা ভীষণ বিরক্ত হয়ে বললেন, ছাড়ো তো, ওই জাপটা জাপটি আমার ভালো লাগে না। আমি মরছি নিজের জ্বালায়। আমি তখন মেজো মামাকে জিজ্ঞেস করলাম, মামা তোমার সাইকেল? ওই বট গাছে চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বট গাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল। বট গাছের ডাল মরমর করে ভেঙে পড়লো আমার উপর। সাইকেল একেবারে চুরমার হয়ে গেল। আমি ছিটকে পড়লাম মাটির উপর। এই তো এই দেখ না। মেজো মামা চুল সরিয়ে দেখালেন। মাথার এক জায়গায় রক্ত জমে একেবারে কালশিটে পড়ে গেছে। তারপর থেকে মেজো মামা কেমন যেন একটু বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন, কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজো মামা একেবারে নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজো মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ, ডিশ। আগে ভোরে বের হবার সময় মেজো মামা নিজেই চা করে খেতেন। ঘুম জড়ানো কণ্ঠে আমি বললাম, তুমি নিজেই করে খাও। মেজো মামা যেন ভয় পেয়ে গেলেন। না 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 না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে? ভয় করে কথাটা মেজো মামার মুখে নতুন শুনলাম। মেজো মামা চিরকাল একেবারে দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই ঘটনার পর থেকে মেজো মামা কেমন যেন কুঁকড়ে গেছেন। কারোর সঙ্গে ভালো করে কথা বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরও আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকের ওই রক্ত জমে থাকা অংশটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ, কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আরেক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে। হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসে না। বিছানা এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা প্যাঁচার একেবারে কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। কোথাও একটু অন্ধকার নেই। মেজো মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খড়বোকায়। মেজো মামা তো আমার সবচেয়ে বেটে। সেই মেজো মামাকে দেখলাম বিরাট চেহারা। হ্যাঁ, দেহ একেবারে খাটের বাইরে বেরিয়ে পড়েছে। দুটো
চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম, হ্যাঁ, সেই একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই ও মা, দৃশ্য বদলে গেল। মেজো মামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাসও করবে না। কিন্তু পরে যা ব্যাপার ঘটলো তাতে আমি একেবারে রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজো মামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজো মামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। মেজো মামার রোয়াকে বসে আছে, জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য। জালের একটা জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় সেটা লক্ষ্য করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। আর মেজো মামা বসে বসেই হাত বাড়ালেন, বিরাট সেই হাত। রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের উপর চলে গেল, যেখানে যেখানে জালের ফুটো সেখানে। মেজো মামা আঙ্গুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপেও ধূপ ধূপ করা শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি আর জানি না। ভোরে উঠে দেখি মেজো মামা খাটে শুয়ে রয়েছেন, অঘোরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড, দরজা ভেতর থেকে বন্ধ। কিন্তু কাল রাতে মেজো মামা যখন রোয়াকে বসে, তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকানি। তাহলে মেজো মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা ঢুকলেন কি করে? ঠিক করে ফেললাম, আর মামার বাড়ি নয়, কোনো এক অছিলায় বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার এরকম ভাবে চোখের ভুল হয় নাকি কখনো? দুপুরবেলা কিন্তু মদ বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল। আমি বসে বসে দেখছিলাম, মেজো মামাও বসেছিলেন। বেশিরভাগই মুনিয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে একেবারে ঠুকরে রক্ত বার করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম। আর চোখে দেখছিলাম উঠোনে মেজো মামার ছায়া পড়ছে কিনা, আর তার পায়ের আঙ্গুলগুলো উল্টো দিকে কিনা। না, দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজো মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙ্গুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি, নইলে পেট গরম হয়েছে। পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর বাড়িতে গেলেই সেই কলেজের পড়ার চাপ, এক রাশ পড়াশোনা। হ্যাঁ, বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজো মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে কিন্তু দিদিমা খুব খুশি, তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজো মামার চলবে কি করে। একদিন তাই জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে, তা কি হবে? কেন, তোমার অসুবিধাটা কি হচ্ছে? না না না, অসুবিধা কিছু না। অসুবিধা আর কি, মানে আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। ও, এই কথা। আচ্ছা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। বাহ বাহ বাহ। মেজো মামা বেরিয়ে গেলেন, ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ,
মেজো মামা এর মধ্যে এত বড় মাছ পেলেন কোথা থেকে? আরে একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাঁটে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো সবই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না, বটি নিয়ে এসে মাছ একেবারে কুটতে বসলেন। কেটে ফেলি। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাইরঙা একটা উটকো বিড়াল এই বাড়িতে আসতো আহারের সন্ধানে। সেদিনও সে এসে হাজির, বটির পাশে আঁশের স্তূপ। বিড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট সরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলাটা টিপে ধরেছে। তারপর একেবারে লেজটা খাড়া করে সোজা পাঁচিলের উপর উঠে পড়ল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, এই বিড়ালটার কি হলো বল দেখি, ওভাবে চেঁচিয়ে উঠলো কেন? গলায় কাটা টাটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বিড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুকেই ওই রকম প্রকাণ্ড চিৎকার করল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আয় দেখি। আমাকে খেতে ডাকলেন, এই মাছটা তখন একটু ইতস্ততই করছিলাম। আয় দেখি। হ্যাঁ, খাচ্ছি, তোমার চিন্তা করার কিছু না। হ্যাঁ। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম, না, কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পতেই আমরা ভয় পেয়ে যাই। বিড়ালটা ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে। তবে সেদিন থেকে কিন্তু বিড়ালটাকে আর ধারে কাছে আসতে দেখতে পাইনি। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক করে বিশ্বাস করেই উঠতে পারছি না। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটার রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনাও অত্যন্ত কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে আর কি করে বলি এসব কথা। তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আরেকবার এরকম বীভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে ভাই আমি পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজো মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলেই বলতেন, কিছু একটা করার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো। তারপরই অঘটন ঘটল। মাঝ রাতে একদিন বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ, নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথাটা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে আছে। মেজো মামা মানে মানে মুখটা মেজো মামার, কিন্তু কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মুখ ডালে গিয়ে ঠেকেছে, পা দুটো মাটির অল্প উপরে। কি খেয়ে খেয়ে যেন বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের উপর পড়তেই নিচু হয়ে চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো, সমস্ত শরীর একেবারে থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বো। ছোট মামার আমার অবস্থা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি হয়েছে আমি আর জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, তোর বাবারে একটা খবর দে। কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ভয় পেয়েই ওর এরম জ্বর হয়েছে, দেখলে না, ডাক্তারও তাই বললো। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এরকম আশা করাই যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরোগুলো পাওয়া গেল, সেগুলো যে ওই ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজমামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকেও সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজমামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3 জন শুতাম, এক পাশে দিদিমা, অন্যদিকে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামার দরজার ভিতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষেই তালা কোনো বাধাই নয়, কিন্তু তবুও বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি এই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা তোর আগেই বলা উচিত ছিল, বুঝলি? তাহলে আরো আগেই ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব রোজা খুব নামকরা। তার খড়মের আওয়াজে ভূতপ্রেত থরথর করে কাঁপে। তাই নাকি? ওকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে ভিন গায়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো টাকা। চেষ্টা করো না। মা, হ্যাঁ বলছি শোনো না, হ্যাঁ, এই ভৈরবকে একবার ডেকে আনি না? না 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 বাবা, ওসব রোজা টোজা দরকার নেই। না গো, তুমি বুঝতে পারছো না, ভৈরব এলে সব ঠিক করে দেবে গো। তাই? একবার আনি। আচ্ছা, ঠিক আছে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গা থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজ মামা বাড়ি ছিলেন না। 8 ঘন্টা পরে কোথা থেকে যেন ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন, আমি পাশেই বসেছিলাম। মেজমামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, শোনে কোথায় গেছে? শোনে। শোনে ছোট মামার ডাক নাম। আমার বুকের দুধধাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ্যই না বটির ওপর পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা তরকারি জানি গেছে। নিজের দরকার না ছাই, ভাই তো নয়। 70। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজমামা জোরে জোরে পা ফেলে বাড়ির আশেপাশে ঘুরতে লাগলেন। 2 হাত পিছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণে মেজমামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমামা আর ধারে কাছে কোথাও নেই, কোথাও নাই। তখন আমাকে খেতে দিলেন। আয়, খাবি আয়। নিজে কিছু খেলেন না। ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীরটা একেবারে থরথর করে কাঁপছে। মনে হচ্ছে কি কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব আমি। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব রোজা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, 2 হাতে রুদ্রাক্ষের তাগা, লাল 2 চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া কাঁচা পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকল।
তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা তো অবাক। গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই বাড়ির মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। এই কাজ কে করবে? যাকে তাড়াতে চাও সেই করবে, কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সবকিছু জানতে পারা সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি। তুমি আগে সাইকেল রিক্সাটাকে বিদায় করো দেখি। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করলো। তার উপর 4টে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার উপরেই বসে পড়ে বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যেই রাস্তার উপর গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পিছন তারা আমাদের বাড়ির মধ্যে এসে ঢুকলো। উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাস খাটছে। আধ ঘন্টা কিছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। হিং টিং ছট, কি সব অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝলু কি, তখন তখন হঠাৎ শোষো আওয়াজ, ঠিক ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দলে চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরে গাছপালার পিছন থেকে মেজো মামা এসে হাজির। দুটো চোখ বন বন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি। বেচারি মরণ যন্ত্রণায় পাখা ছটফট করছে। মেজো মামার 2 কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজো মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠক ঠক করে কাঁপছেন। মেজো মামা এসে দাঁড়াতে ভৈরবের চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি সমস্ত ফেলতে লাগলো, তাতে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। মেজো মামা এগোতে পারলেন না। ডাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগালি দিতে লাগলেন। ভাত খাওয়া মুরগিটা ছুঁড়ে দিলেন তার দিকে। মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। আমার সঙ্গে কে তুই? আমি দয়াল বাড়ুজ্জে। তুই দয়াল নাস, ঠিক করে বল কে তুই? দয়াল বাড়ুজ্জে মেজো মামার নাম, ডাক নাম টোনা। না, বলবো না। মেজো মামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। ভৈরব পাশের পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রতিটা ঘা যেন তার দেহের ওপর পড়ছে। বলছি মেজো মামা গাছ তলায় বসে পড়লেন। ভৈরব ঝাঁটা আছড়ানোর শব্দ করলো। আমি মহেন্দ্র ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালেন। চেনেন নাকি মা ঠাকুরন মহেন্দ্র ডোমকে? না, আমি কখনো দেখিনি আমি কখনো। তবে বাবার কাছে শুনেছি আমি মহিলার পুজোর সময় ঢাক বাজাতো, আর বিষয় সম্পত্তি নিয়ে শরীরদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তার পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে লোকটা। হ্যাঁ, মা ঠাকুরন ঠিক বলেছেন। শিবিরে আমার মাথায় লাঠি মেরেছিল,
আমিও শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর খাল মোটকে পগারে পাঠিয়ে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তা তুই দয়ালের দেহে এলি কি করে বল? সেদিন সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বটগাছের তলা দিয়ে যাচ্ছিল। ওটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর। দয়াল খতম, তার সাইকেল চিরে চ্যাপটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা। অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুরসুর করে ঢুকে পড়লাম। কি সুরসুর করে ঢুকে পড়লাম? এ দেহ তোকে ছাড়তে হবে। মাথা খারাপ, আমি ছাড়বো না। তবে রে ছাড়বি না মানে? ছাড়। আবার আবার সেই ঘটের ওপর ঝাঁটার আচরানি মাটির ওপর গড়াগড়ি দিয়ে মনিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, হ্যাঁ, হ্যাঁ, যাবো যাবো যাবো, চলে যাবো। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বলো? ওই দেখ, উঠোনের পাশে মরচে ধরা বর্গাটা পড়ে আছে না, ওটা দাঁতে করে তুলে নিয়ে যা। আর একটা কথা, গা থেকে 50 মাইল দূরে তো চলে যাবি তুই। ঠিক আছে, ঠিক আছে, কাসন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধবো। এদিকে আর আসবো না। আসবি না, চলে যা। যা চুই, চলে যা। লোহার ভারী বর্গা যেটা তুলতে অন্তত জন চারেক লোকের দরকার, সেটা মনিন্দর একেবারে একেবারে অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। সেই ঝোড়ো হাওয়া গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা ডাব গাছের তলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করে ফেলো দেখি। অনেক দিনের বাসি মরা, আর ফিরে এখনই। দুম করে একটা শব্দ, দিদিমা অজ্ঞান হয়ে লোহাকের ওপর ঢলে পড়লেন। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কাণ্ড। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন: সূত্রধর সুদীপ্ত, মেজমামা এবং মহিন্দর ডোম সঞ্জয়, দিদিমা সুমিতা, ছোট মামা ও ভৈরব রোজা অরূপ, সম্পাদনায় সুদীপ্ত দাস এবং মিউজিক ও স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।